ওকে, স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আগের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যের প্রায় পুরোটা করে নিয়েছিলাম। তো আজকে মুঘল সাম্রাজ্যের একটু কিছু জিনিস বাকি রয়েছে, সামান্য কিছু টপিক আমাদের বাকি রয়েছে, সেগুলো আমাদের ডিসকাস করলে মুঘল সাম্রাজ্য এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু যে ব্যবস্থা ছিল, কিছু সাহিত্য স্থাপত্য, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মুঘল সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল, সেটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা বা ল্যান্ড রিফর্মিং সিস্টেম। এই ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে একটা কথা আমাদের প্রায়ই এসে থাকে, সে কথাটা হচ্ছে খাস। এখনো আমাদের আছে যে বলা হয় খাস জমি, এরকম একটা কথা রয়েছে, আমরা প্রায়ই টার্মটা শুনে থাকি। যে খাস যে শব্দটা, সেই শব্দটা অরিজিনালি জিনিসটা কি? এই খাস একটা ফার্সি শব্দ, যার কথা হচ্ছে একান্ত আপন বা নিজস্ব। অর্থাৎ যেটা রাজার নিজস্ব বা সুলতানের নিজস্ব জমি হতো, সেটাকে বলা হতো খাস জমি। সেখান থেকে মোগল আমলের নাম এসেছে খালিসা এবং জায়গির, দুই ধরনের জমি সেই সময় ছিল। খালিসা বলতে বলা হয় সম্রাটের যে জমিগুলো নিজস্ব পার্সোনাল জমি হতো বা নিজস্ব জমি হতো, সেগুলোকে বলা হতো খালিসা জমি। সেগুলো নিয়ন্ত্রণ যে সম্রাট হবে নিজের সরাসরি নিয়ন্ত্রণে রাখবেন, এবং এই জমি সরকার যদি মনে করে নিজস্ব জমি, সেটাকে জায়গির হিসেবে দান করতে পারে। জায়গির হিসেবে দান করার অর্থ কাউকে দায়িত্ব দেওয়া যে তুমি সেই অনুযায়ী জায়গাটা রাখো এবং তার বিনিময়ে তুমি আমাকে কিছু খরচ খরচা দেবে, যেটা এখনো আমাদের দেয়া হয়, খাজনা দিতে হয় বা চাষের ভাগ দিতে হয়। সেটা জেনারেলি ইউজ হতো খালিসা থেকে সম্রাটের ব্যক্তিগত খরচ মেটানোর জন্য জমি দেয়া হতো, যেগুলো হচ্ছে সির্ফ ই খাস, মানে যেগুলো শুধুমাত্র সম্রাটের নিজস্ব হিসেবে রাখা হতো। এবং যেগুলো সাধারণত সম্রাট এই ব্যবস্থায় যেসব উর্বর জমি বা ফার্টাইল জমি হবে, সেগুলো সম্রাট নিজের দায়িত্বে রাখতেন। এই জমি বা ভূমি ব্যবস্থার মধ্যে আমাদের কয়েকটা মানে ব্যবস্থা আমাদের একটু ভালো করে জানতে হবে, যেটা থেকে আমাদের কোশ্চেন আসে। প্রথম হচ্ছে কুরি ব্যবস্থা, যেটা 1575 1575 সালে আকবর ক্রোরি ব্যবস্থা চালু করেছিলেন। এবং তখন তা আকবরের যে অর্থমন্ত্রী বা যে রাজস্ব মন্ত্রী ছিল, তার নাম ছিল টোডরমল। সেই টোডরমল এই ক্রোরি ব্যবস্থার ভিত্তিতে বাংলা, বিহার এবং গুজরাট ছাড়া অন্যান্য সমগ্র দেশকে খালিসা জমিতে পরিণত করে। কেন এই জায়গাগুলো বাদ দিল? বাংলা, বিহার এবং গুজরাট এই জায়গাগুলো বাদ দিল কারণ এই জায়গাগুলো সব থেকে বেশি ফার্টাইল বা সব থেকে বেশি, যেটাকে আমরা বলবো, উর্বর জমি। সেই জন্য সমগ্র দেশকে খালিসা করে এই জায়গাগুলো থেকে শুধু ট্যাক্স কালেকশন করা শুরু করলো। তাহলে যেই জায়গাগুলো জায়গির হিসেবে দেওয়া, এই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলোকে খালিসা করে। এবং এই রাজস্ব ব্যবস্থায় যারা রাজস্বগুলো কালেক্ট করতো, তাদেরকে বলা হতো ক্রোরি বা অমিল। মানে যারা রাজস্ব বা এ ট্যাক্স কালেক্ট করতো, তাদেরকে ক্রোরি বলা হতো। কিন্তু যেহেতু এই ট্যাক্স কালেকশনটা ক্রোরিদের মাধ্যমে হতো এবং একটা ডিফারেন্স সম্রাট এবং এর মধ্যে রয়ে যাচ্ছে চাষিদের মধ্যে, সেই জন্য ক্রোরি ব্যবস্থাটা কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছিল। তখন আকবর কি করলেন? ক্রোরি ব্যবস্থা বন্ধ করে একটা নতুন ব্যবস্থা 1580-তে চালু করলেন, সেটা হচ্ছে দহশালা ব্যবস্থা। দহশালা ব্যবস্থা আকবর চালু করলেন 1580 খ্রিস্টাব্দে। সেখানে আকবর কি করলেন? সেখানে আকবর, এগুলোও টোডরমলের ছিল, কিন্তু এগুলো এতটা বেশি পপুলার হয়নি। তার কারণ কি, এগুলো খুব বেশি যে উন্নত ছিল না, মানে খুব বেশি যে এখান থেকে লাভ হয়েছিল সেটা কিন্তু হয়নি। এই দহসালা ব্যবস্থায় ছিল কি, 10 বছরের যে উৎপাদন বা প্রোডাকশন হবে, তার ভিত্তিতে 1/10 1/10 বার্ষিক রাজস্ব হিসেবে চাষিকে দিতে হবে। এই ব্যবস্থাটা ছিল দহশালা ব্যবস্থা। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো উন্নত, যেগুলো জমি থাকবে, মানে যেগুলো হচ্ছে রাজার নিজস্ব খাস জমি থাকবে, সেই জায়গাগুলো থেকে 1/3 হিসেবে রাজস্ব দেওয়া হতো, যেখানে ফসলের পরিবর্তে নগদে রাজস্ব দেওয়ার উপর জোর দেওয়া হয়েছিল, যেটা কিছুটা সফল হলেও সেই লেভেলেরও কিন্তু এতটা বেশি জনপ্রিয় হতে পারেনি। এটা আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে ফসলের পরিবর্তে নগদে রাজস্বের ব্যবস্থা কোন বন্দোবস্ত ব্যবস্থায় চালু করা হয়েছে? সেটা হচ্ছে দহশালা বন্দোবস্ত ব্যবস্থা। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ
উন্নত ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে যাবত ব্যবস্থা, যেটাকে আমরা টোডরমল ব্যবস্থা নামে পরিচিত, যেটা সব থেকে বেশি পপুলার হয়েছিল এবং সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছেছিল বা সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল, সেটা ছিল এই টোডরমল ব্যবস্থা। খুব গুরুত্বপূর্ণ টোডরমল ব্যবস্থা বা যাবত ব্যবস্থা, যেটা 1582 খ্রিস্টাব্দে টোডরমলকে দেওয়ান-ই-আশরাফ পদে নিযুক্ত করা হয়। এই টোডরমল কিন্তু প্রথমে শের শাহের দরবারে ছিলেন, শের শাহের রাজস্ব মন্ত্রীও কিন্তু টোডরমল ছিলেন, এবং টোডরমল প্রথম এই যাবত ব্যবস্থাটা প্রবর্তন করলেন। যাবত ব্যবস্থা, এবার যাবত কথার অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ, আমাদের কোশ্চেন এসে থাকে যে যাবত যে শব্দটা রয়েছে এর টার্মটার অর্থ কি। যাবত শব্দের অর্থ হচ্ছে জরিপ করা বা মাপা, অর্থাৎ জমি মাপা হবে এবং সেই মাপার ভিত্তিতে রাজস্ব বা যে ট্যাক্সটা হবে সেটা ডিটারমাইন করা হবে। অর্থাৎ এই ব্যবস্থার মাধ্যমে জমির পরিমাণের ভিত্তিতে, যতটা তোমার জমি থাকবে তার ভিত্তিতে তোমার রাজস্ব নির্ধারণ করা হবে। এবং এর বৈশিষ্ট্য ছিল প্রত্যেক গ্রামে কৃষকের হাতে কি পরিমাণ জমি রয়েছে তার বিচার করে কতটা পরিমাণ উৎপাদনযোগ্য জমি রয়েছে তার ভিত্তিতে তার রাজস্ব চালু করা। এবং এই যাবত ব্যবস্থা সমস্ত গুরুত্বপূর্ণ স্থান, যেটা বিহার, এলাহাবাদ, মুলতান, অযোধ্যা, আগ্রা, মালব, দিল্লি, লাহোর, আজমির, গুজরাট, প্রায় সমস্ত ফার্টাইল জায়গাগুলোতে যাবত ব্যবস্থা চালু করেছিলেন টোডরমল। এবং প্রথমবার উৎপাদন ক্ষমতা এবং উর্বরতার ভিত্তিতে চাষযোগ্য জমিকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হলো। দেখো, আমরা প্রথম জমি জরিপ করা কে শুরু করেছিল বলতে পারবে? এসা, প্রথম জমি জরিপ কে শুরু করেছিল? জমি জরিপ করার যে পদ্ধতি, কে, কোন সুলতান? দিল্লি সালতানাতে বলেছিল, দিল্লি সুলতানিতে ছিল। খলজি আলাউদ্দিন। আলাউদ্দিন খলজি তো জমি জরিপ করে কি ট্যাক্স কালেক্ট করতো? আলাউদ্দিন খলজি বেতনের পরিবর্তে 50% কর ধার্য ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক তো চাষ, মানে চাষ ব্যবস্থা উন্নত করার জন্য ইরিগেশন বলো, ক্যানেল খনন করেছিল। ইলতুৎমিশ হবে। ইলতুৎমিশের ছিল ইকতা ব্যবস্থা, সেখানে তো জমি জরিপের ব্যাপার ছিল না, জমির মালিকানা তাদেরকে দেয়া হয়েছিল, জমি জরিপের ব্যাপার নয় তো। তার নাম অনুসারে যে জমিকে মাপার একটা একক তৈরি করা হয়েছিল। লোদি লোদি। হ্যাঁ, কোন লোদি, কোন লোদি? সিকান্দার লোদি, সেই সিকান্দার 32 লোদি, ডিজিটের কি একটা বাটখারা না? 32 ডিজিটের সিকান্দারি গজ, হ্যাঁ, সিকান্দারি গজ, এবার মনে এসছে? হ্যাঁ, একদম। দেখো দুটোর মধ্যে পার্থক্য কি? ভাবছিলাম ওটা, কিন্তু আমি ভাবলাম ওটা হবে কিনা, তার আগে হয়তো কেউ করেছে। না, তার আগে কেউ হয়নি, তার আগে জমিগুলোকে জরিপ না করে জাস্ট তোমার যা উৎপন্ন হবে তার 50% তুমি দিয়ে দেবে, বাকি মাপামাপির দরকার নেই। তোমার যদি 10 বিঘা থাকে তুমি 10 বিঘার 50% রাজস্ব দেবে, মাপা হতো না। ঠিক আছে? সিকান্দার লোদি কি করলো, জমিকে মাপা শুরু করেছিল, জমিকে মাপার জন্য একটা ইউনিট দিয়েছিল এবং তাতে জমি মাপা হতো, কিন্তু জমিটাকে মেপে তার ভিত্তিতে ট্যাক্স, এটা কিন্তু সিকান্দার লোদি চালু করে। জমিকে মাপা এটা সিকান্দার লোদি শুরু করেছিল, কিন্তু জমিকে মেপে তারপরে সেখান থেকে ট্যাক্স কালেক্ট করা, মানে যতটা জমি তার ভিত্তিতে ট্যাক্স কালেক্ট করা, এটা প্রথম আকবরের সময় শুরু হয়েছিল এবং সেটাই ছিল যাবত ব্যবস্থা, এবং এটা ছিল ফার্স্ট টাইম। ওকে, এবং যেটা ভাগগুলো করা হয়েছিল উৎপাদন ক্ষমতা আর উর্বরতার ভিত্তিতে, যে চাষযোগ্য জমি রয়েছে সেগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা। নাম্বার 1, পোলজ জমি, মানে যে জমিতে প্রতি বছর চাষ করা হয়, এভরি ইয়ার চাষ করা হয় যে জমি তাকে পোলজ বলবো। যে জমি মাঝে মাঝে পতিত রূপে পড়ে থাকে, মানে মাঝে মাঝে সেখানে চাষ করা হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে 1 বছর 2 বছর তাকে রাখা হলো, তাকে পরৌতি বলা হয়। চাচর জমি, যেখানে কি 3 থেকে 4 বছর, একটু বেশি টাইম তাকে ফেলে রাখা হয়, আবার তারপরে চাষ করা। আর যে জমিতে একদমই চাষ করা যায় না 5 বছর বা তার থেকে বেশি সময় ধরে, যেখানে চাষ করা হয়নি, সেটাকে বঞ্জর জমিন বলা হয়। পুরো নাম দেওয়া আছে পোলজ, পরৌতি, চাচর এবং বঞ্জর। এইভাবে 4 রকমের জমি করেছিল। তাহলে পোলজ থেকে বেশি ট্যাক্স হবে, পরৌতি চাচর থেকে কম হবে, বঞ্জর থেকে একদম কম ট্যাক্স হবে, এইভাবে ভাগ হতো। এবার আমাদের একটু আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুঘলদের স্থাপত্য এবং ভাস্কর্য সম্পর্কে।
মুঘলদের যে স্থাপত্য ব্যবস্থা এবং ভাস্কর্য ব্যবস্থা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। মুঘল স্থাপত্য এবং ভাস্কর্য, বাবর থেকে শুরু করে প্রত্যেক মুঘল সম্রাট কিন্তু প্রায় শিল্প, সাহিত্য এবং যে স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সেই হিসাবে আমরা অলরেডি পড়েছি, সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস একটু ভালো করে আমাদের ডিসকাস করতে হবে। যে 1526 খ্রিস্টাব্দে বাবর তৈরি করেছিল কাবুলিবাগ মসজিদ। আমাদের বাবর যখন পড়িয়েছিলাম প্রথমে পয়েন্টে এটা কিন্তু লেখা ছিল যে কাবুলিবাগ মসজিদ পানিপথে তৈরি করেছিল বাবর 1526 খ্রিস্টাব্দে। কখন? যার স্মারক ছিল পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে তিনি যখন পরাজিত করেছিলেন, সেই পরাজিত বাবরের মানে জয়লাভে স্মারক রূপে, রিমাইন্ডার রূপে, বাবরের জয়ের স্মারক রূপে এই কাবুলিবাগ মসজিদ তৈরি করেছিল, যেটা ছিল মুঘলদের ভারত বিজয় নির্মিত প্রথম স্থাপত্য। মানে মুঘলরা ভারত জয় করে এটা প্রথম স্থাপত্য তৈরি করেছিল, যেহেতু বাবর তৈরি করবে ফার্স্ট, সেটাই হবে। পরবর্তীকালে বাবরের পত্নী ছিল কাবুলি বেগম। কাবুলি বেগমের নাম অনুসারে এটার নামকরণ করা হয়। কাবুলি বেগম বলতে বাবরের অনেকগুলো 5টা ওয়াইফ ছিল, তার মধ্যে বাবর যেটা হয়েছে, তোমরা যদি একটু এম্পায়ার ওয়েব সিরিজটা দেখো সেখানে দেখতে পাবে যে বাবর হচ্ছে সমরখন্দ থেকে যখন তাকে তাড়ানো হয়েছিল বা বিতাড়িত করা হয়েছিল বা তিনি যখন চলে গিয়েছিলেন, তখন তিনি কাবুলে যে রাজকুমারী ছিল বা কাবুলের যে বেগম ছিল, কাবুলের যে রাজকন্যা ছিল তার সাথে বিয়ে করে তারপর কাবুলের রাজা হয়েছিল। এবং সেইখানে সে কাবুলের যে কাবুলি বেগম ছিল তার নাম অনুসারে এই মানে কাবুলিবাগ মসজিদটা তৈরি করেছিল। এরপর বাবরের পুত্র যখন হুমায়ুনের সঙ্গে শের শাহের সময় একাধিক যুদ্ধ হয়েছিল। একাধিক যুদ্ধের একটিতে তাকে পরাজিত করা হয় এবং সেই জয়ের স্মারক রূপে হুমায়ুন এই মসজিদে একটা বৃহৎ মঞ্চ নির্মাণ করেছিল। দুটো আমরা যুদ্ধের কথা বলেছিলাম। কি কি যুদ্ধ হুমায়ুনের সঙ্গে শের শাহের মনে আছে? প্রথম যুদ্ধটা কি ছিল 1539-এ, মনে আছে? একটা ছিল কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, আরেকটা কিসের যুদ্ধ ছিল? ভুলে গেছো? দেখো, দেখো 1539 ব্যাটেল অফ চৌসার, সেখানে শেরশাহ সুরি উপাধি গ্রহণ করেছিল, যেখানে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিল। আর বেলগ্রামের যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে আবার পরাজিত করে জয়লাভ করেছিল। এর আগে বাহাদুর শাহের সাথে যুদ্ধ হয়েছিল, শের শাহের সাথেও যুদ্ধ কিন্তু এই 1535 থেকে 1539-এর মধ্যে কিছু কিছু টাইমে যুদ্ধ হয়েছিল, কিন্তু সেই যুদ্ধগুলো এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কারণ শের শাহ তখন এত বেশি শক্তিশালী ছিল না। তো ওই টাইমের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল, সেই যুদ্ধের স্মারক হিসাবে অনেক মানে যে এম্পায়ার মানে অনেক কিছু সাম্রাজ্য কিন্তু হুমায়ুন তৈরি করেছিল। এরপর বাবর তৈরি করেছিল সাম্বল মসজিদ রোহিলখন্ডে। এটাও আমি বলেছিলাম, বাবর তৈরি করেছিল সাম্বল মসজিদ রোহিলখন্ডে। এগুলো আমরা অলরেডি পড়েছি। এরপর হুমায়ুন তৈরি করেছিল, যেটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা আছে, দিন পানহা প্রাসাদ। হুমায়ুন তৈরি করেছিল দিন পানহা প্রাসাদ, যেটা হচ্ছে আমাদের হচ্ছে শের শাহ যখন দিল্লি অধিকার করলো কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে, হুমায়ুনকে পরাজিত করলো, তারপরে শের শাহ এটাকে এটাকে শের শাহ ধ্বংস করে এখানে ধ্বংস করেছিল। দিন পানহা প্রাসাদ যেটা হচ্ছে হুমায়ুন তৈরি করেছিল, সেটা শের শাহ ধ্বংস করেছিল এরপরে, মানে দখল করার পরে। এরপর মুঘল সম্রাট হুমায়ুন নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য দুর্গ বিশিষ্ট শহর তৈরি করেছিল, এবং সেটা শের শাহ যে আহ, দুর্গ এবং স্থাপত্যকে নতুন ভাবে তৈরি করে তার নাম দিয়েছিল শেরগড়। আর হচ্ছে আগ্রা এবং ফতেহাবাদে মসজিদ, এটা এতটা কোথাও লাগে না। শের শাহের সময় একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঝিলাম নদীর তীরে রাভি বা আমাদের হচ্ছে ঝিলাম নদীর তীরে রোটাস দুর্গ তৈরি করেছিল শের শাহ। এছাড়া পুরানা কেল্লা দিল্লিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা আসে যে দিল্লিতে পুরানা কিল্লা কে নির্মাণ করেছিল? শের শাহ, খুব ইম্পর্টেন্ট।
আর রোটাস দুর্গ ঝিলাম নদীর তীরে কোন নদীর তীরে অবস্থিত, এটাও কিন্তু প্রায় পরীক্ষায় আসে। শেরশাহ। আর এটা তো আমরা ভালোভাবেই জানি যে শেরশাহের সমাধি কোথায় অবস্থিত, বিহারের সাসারামে অবস্থিত, এবং তিনি কিন্তু মৃত্যুর আগে তার যে সমাধি সেটা কিন্তু নির্মাণ করে তিনি গিয়েছিলেন সাসারামে নিজের। আর হচ্ছে কিলাহি কুনহা মসজিদ, এটাও শেরশাহের সময়ে নির্মিত। আকবরের সময়ে অনেক কিছু রয়েছে। আকবরের স্ত্রীর নাম ছিল হাজি বেগম। তার রাজত্বকালে হুমায়ুনের সমাধি গঠন করা হয় দিল্লিতে। দিল্লিতে আফটার দ্য ডেথ অফ হুমায়ুন, হুমায়ুনের মৃত্যুর পরে তার সমাধি দিল্লিতে তৈরি করেছিল আমাদের আকবর। এরপর ভারতের স্মৃতিসৌধের মধ্যে প্রথম এই যে হচ্ছে আমাদের দিল্লিতে যে হুমায়ুনের সমাধির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, ভারতের এর আগে যেসব স্মৃতিসৌধ রয়েছে কোনোটাতে কিন্তু বাগানের উপস্থিতি দেখা যায়নি, এবং এখানে ভারতের স্মৃতিসৌধগুলির মধ্যে প্রথম এটিতে বাগানের উপস্থিতি লক্ষ্য করা যায়, যে দেখতে পাওয়া যায় যে স্মৃতিসৌধের চারিদিকে বাগান ছিল। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে মুঘল স্থাপত্যে কোন ধরনের পাথরের ব্যবহার সব থেকে বেশি পাওয়া গেছে, এটা কিন্তু লাল বেলে পাথর। এটা কিন্তু প্রায় কিন্তু এমসিকিউ তে দেখবে পাওয়া যায়। এটা কিন্তু বেশিরভাগ সমাধিতে, মোগল সমাধিতে আমরা লাল বেলে পাথরের অস্তিত্ব পেয়েছি। এবং এই হুমায়ুনের সমাধির পরে তার যে বেগা বেগম, হামিদা বেগম, তার শাহজাহানের পুত্র ছিল দারা শিকো। আর হচ্ছে পরবর্তী মুঘল সম্রাট মুঘল সম্রাট ফারুক সিয়ার, একেও সমাধিস্থ করা হয় কাছাকাছি। মোস্ট ইম্পর্টেন্ট আকবরের সময় নির্মিত হয়েছিল আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন আকবর দিল্লিতে, আগ্রাতে। এবং মুঘল মধ্যযুগের শাসকদের বেশিরভাগ শাসকদের কেন্দ্রবিন্দু ছিল এই আগ্রা ফোর্ট। এবং এটাও দেখো প্রকৃতপক্ষে লাল বেলে পাথর দ্বারা নির্মিত। বেশিরভাগ এটা কিন্তু প্রচুরবার কোশ্চেন আসে, একটু মাইন্ড করে রাখবে, এমসিকিউ তে কিন্তু দিয়ে থাকে যে মুঘল সাম্রাজ্য বেশিরভাগ নির্মিত হতো কি দ্বারা, লাল বেলে পাথর দ্বারা। আবুল ফজলের বিবরণী অনুযায়ী আগ্রা ফোর্টের নাম অনেক জায়গায় আমরা বাদলগড় হিসেবেও পেয়ে থাকি। এটাও মাঝে মাঝে কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে যে বাদলগড় বলতে কোন জায়গাকে বলা হয়, আগ্রা দুর্গকে বাদলগড় বলা হয়। এটা আবুল ফজল আকবরের রাজত্বকালে এসেছিলেন, তার বিবরণী থেকে আমরা জানতে পারি। এছাড়া মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করার সময় আগ্রার অভ্যন্তরে কিছু স্থাপত্যকে নষ্ট করেছিল। আকবর খুব ইম্পর্টেন্ট লাহোর দুর্গ, আজমির দুর্গ এবং এলাহাবাদ দুর্গ, তিনটে দুর্গই কিন্তু আকবরের সময় তৈরি হয়েছিল। এগুলো আমরা অলরেডি আই থিঙ্ক পড়েছিলাম, আমরা আকবর লেখানোর সময় পড়েছিলাম। এছাড়া আকবর বলেছিলাম যে ফতেপুর সিক্রিতে তার রাজধানী স্থাপন করেছিল। আচ্ছা মনে আছে ফতেপুর সিক্রিতে তিনি হচ্ছে তৈরি করেছিলেন কে? ফতেপুর সিক্রি যখন নির্মাণ করেছিল তারপরে আহ একটা জায়গা দখল করেছিল, তারপর সেখানে একটা জিনিস নির্মাণ করেছিল ফতেপুর সিক্রিতে। কোন জায়গাটা যেটা মনে আছে? জয় করে ওই বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেছিল। দরওয়াজা তৈরি করেছিল, ভেরি গুড। রাজধানী ছিল আকবরের ক্যাপিটাল বললে বলতে হবে ফতেপুর সিক্রি। এটা আকবরের শাসনকালে মুঘল সম্রাটদের রাজধানী ছিল, আকবরের রাজধানী বললে আমাদের বলতে হবে ফতেপুর সিক্রি। বৈশিষ্ট্য, দুর্গের মধ্যে প্রাসাদ ছিল। এটা আগে একটা সিক্রি নামে একটা গ্রাম ছিল, যেটা পরবর্তীকালে আকবর ফতেপুর সিক্রি করে। ফতেপুর সিক্রির অর্থ হচ্ছে সিটি অফ ভিক্টরি, অর্থাৎ বিজয়ের শহর, যেটা গুজরাট জয়ের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, যেখানে গুজরাট জয়ের পরে তিনি তৈরি করেছিলেন বুলন্দ দরওয়াজা। সেকেন্ড। ওকে। এছাড়া বাবরনামা যেটা হচ্ছে বাবরের হচ্ছে অটোবায়োগ্রাফি রয়েছে বাবরনামা, সেখানে এই স্থানটিকে সুক্রি কথাটা বলা হয়েছে। সুক্রি কথার অর্থ কৃতজ্ঞতা। ব্যাটেল অফ খানুয়া, খানুয়ার যুদ্ধ আমরা জানি 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। খানুয়ার যুদ্ধে মেবারের রানা সিংহকে পরাজিত করেছিল। পরাজিত করে সে বাবর এই স্থানে একটা বাগান নির্মাণ করেছিল। জানি ব্যাটেল অফ খানোয়া, এখানে মেবারের রানা সংগ্রাম সিংকে পরাজিত করেছিল। আচ্ছা মনে আছে রানা সংগ্রাম সিংকে পরাজিত করতে তাকে সাহায্য করেছিল কে? মানসিং। রাজা মান সিং। বাহ, এই তো ভেরি গুড, রাজা মান সিং।
আচ্ছা, আকবর ফতেপুর সিক্রিতে তৈরি করেছিল জামি মসজিদ, খুব ইম্পর্টেন্ট। জামি মসজিদ কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে। আর এটা আমি একটু আগেই বলছিলাম, ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা, যেটা হচ্ছে গুজরাট বিজয়ের স্মৃতি রূপে তৈরি করেছিল। একটু আগেই বলেছিলাম, বুলন্দ দরওয়াজা কথার অর্থ হচ্ছে বিজয়ের প্রবেশদ্বার, যার মাধ্যমে বিজয় করেছে বা জয় করেছে। আকবর গুজরাট বিজয়ের স্মারক রূপে সারা গ্রুপে 1573-এ এই 176 ফুট দীর্ঘ এই বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল। মাঝে মাঝে এটা আমাদের এমসিকিউ তে কোশ্চেন জানতে চায় যে কত ফুট উঁচু ছিল। 176, 176 ফুট উঁচু ছিল। আচ্ছা, ফতেপুর সিক্রি, এটি ফতেপুর সিক্রি জামা মসজিদের প্রবেশদ্বার বলা হয়। Okay? এটাও দেখো, লাল বেলে পাথর এবং সাদা কালো মার্বেল পাথরের মধ্যে এই লাল বেলে পাথরটা বারবার বলছি, একটু মাথায় রাখবে। যার পূর্ব দিকে ফরাসি লিপিতে আকবরের বিভিন্ন উত্তরপ্রদেশ এবং গুজরাট জয়ের কাহিনী রয়েছে। এছাড়া আকবর ফতেপুর সিক্রিতে তৈরি করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যোধাবাই মহল। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই যোধাবাই মহল, তারপর অনুপ তালাব, এই দুটো, এবং হচ্ছে বীরবলের গৃহ, এগুলো কিন্তু খুব এসে থাকে। এর মধ্যে যোধাবাই মহল এবং অনুপ তালাবটা প্রচুর কিন্তু পরীক্ষায় আমাদের কোশ্চেন এসেছে। বীরবলের মহলটা তোলে না, কারণ দেখলেই আমরা বুঝতে পারি যে বীরবল বলছে মানেই আকবর আছে, এই জন্য এটা আমাদের কোশ্চেন সেভাবে জিজ্ঞেস করে না। এছাড়া যোধাবাই মহল আর অনুপ তালাব আকবরের সময় তৈরি হয়েছিল ফতেপুর সিক্রিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তৈরি হয়েছিল সেলিম চিশতির সমাধি। সেলিম চিশতি একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন, তার সমাধিও আকবর তৈরি করেছিলেন। এছাড়া আকবর ফতেপুর সিক্রিতে মরিয়ম প্যালেস নির্মাণ করেছিলেন। আচ্ছা, এই মরিয়ম কে ছিল, কেউ বলতে পারবে? এসা, মরিয়ম, নিতাই, সমরেন্দ্র, মরিয়ম কে ছিল? মরিয়ম, বলো বলো। সাম্রাজ্ঞী ছিল। সাম্রাজ্ঞী অবশ্যই, কিন্তু রিলেশনে আকবরের কে হয়? রিলেশনে আকবরের কে হয়, বলতে পারবে? মা বা স্ত্রী হয় কি? এই দেখো, মরিয়ম উজ্জামানি জাহাঙ্গীরের মাতা, মানে তার ওয়াইফ। ঠিক আছে, যোধাবাইকে মরিয়ম বলা হয়। যোধাবাইয়ের যে নাম ছিল, এর মানে তোমার হচ্ছে বিয়ে করার পরে আকবরের যে যোধাবাই ছিল, সে তাকে হচ্ছে নাম পরিবর্তন, কারণ কি বলা হতো, যেমন হচ্ছে আমাদের লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তার নাম অরিজিনালি তো লক্ষ্মীবাই নয়। আগে কি হতো যে মেয়েদের বিয়ের পরে তার নাম পরিবর্তন করতো, মানে তার যে হাজবেন্ড তার নাম রাখবে সেই নামেই হতো। এরকম যোধাবাই যে ছিল, যে যোধাবাই, তার হচ্ছে বিয়ের পরে তার নাম পরিবর্তন করা হয়েছে মরিয়ম। মরিয়ম উজ্জামানি মানে জাহাঙ্গীরের মাতা। বুঝা গেছে? তার উদ্দেশ্যে মানে যোধাবাই মহল, মরিয়ম প্যালেস একই মহিলাদের জন্য তৈরি। ওকে, যোধাবাই, যে তার যোধাবাই ছিল, তারই নাম মরিয়ম উল উজ্জামান। এই মরিয়মের আরাধ্যা দেবতা ছিল কৃষ্ণ, সেই জন্য সেখানে দেওয়ালে কৃষ্ণ মূর্তি ছিল। এটা হচ্ছে মরিয়ম, মানে এখানে যোধাবাইয়ের কথা বলা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে স্থাপত্যগুলো ছিল, এর হচ্ছে ছাদে নীল, মানে স্থাপত্যের ছাদে নীল টালির উপস্থিতি দেখতে পাওয়া গেছে। একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য যেটা মারিয়াম প্যালেসে দেখা গেছে, যে ছাদে নীল কালারের টালি পাওয়া গেছে। এটা এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য ছিল। আর মাঝে মাঝে এটা দিয়ে থাকে যে কোন দেবতার, কোন হিন্দু দেবতার মূর্তি আমরা আকবরের হচ্ছে মারিয়াম প্যালেসে পেয়েছি, এটা মাঝে মাঝে কিন্তু আমরা কোশ্চেনটা পেয়ে থাকি। একটু ডব্লিউবিসিএস এর মেন্স লেভেলের কোশ্চেনে একটু ডিটেলসে থাকে। এছাড়া আকবর ফতেপুর সিক্রিতে তৈরি করেছিল দেওয়ান ই আম আর দেওয়ান ই খাস, দুটো খুব গুরুত্বপূর্ণ। দেওয়ান ই আম কথার অর্থ হচ্ছে হল অফ অডিয়েন্স। মানে কি হতো, এখানে সাধারণ মানুষেরা তার নিজস্ব যে সমস্যা নিয়ে রাজার কাছে বা সুলতানের কাছে, মোগল যে আকবরের কাছে আসতো, যে আমাদের এই হয়েছে, এই সমস্যা হচ্ছে, আহ, সেই যে তাদের যে দাবি তা বা হচ্ছে তাদের যে অভিযোগ নিয়ে আসতো, সেটা হচ্ছে দেওয়ানি আম বলা হতো। আর দেওয়ানি খাস ছিল, যেখানে রাজার হচ্ছে মানে সুলতানের যেগুলো আহ এরা রয়েছে, মানে রিলেটিভরা রয়েছে, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বসতো বা সভা বসতো, সেটা দেওয়ানি খাস ছিল।
এছাড়া পূর্ব দিকের দেওয়ালে মার্বেলের সামিয়ানা বা ঝারখা পাওয়া গেছে, এবং সোনা ও রূপার দ্বারা নির্মিত গারদ ছিল, যার একদিকে সম্রাট এবং জনগণ বসতো। এগুলোকে ঝারখা দর্শন বলতো। মানে রাজা বসবে একটু উঁচু জায়গায়, বা হচ্ছে দরবারে তার মহিলারা যারা থাকবে তারাও উপস্থিত থাকতো, কিন্তু কি হতো, তারা হচ্ছে একটা পর্দার মতো, মানে ওকে। তো এখানে মার্বেলের সামিয়ানা বা ঝারকা থাকতো, একদিকে সম্রাট বসতো আর একদিকে জনগণ বসতো। এটা এক ধরনের, একে ঝারকা দর্শন বলা হয়। আর এটাই আমি বললাম, দেওয়ান ই আমের কথা বললাম। আর তারপরে ছিল দেওয়ান ই খাস, যেখানে এই যে বললাম দেওয়ান ই খাস কথা হচ্ছে হল অফ প্রাইভেট অডিয়েন্স, মানে এখানে রাজার যে বিশ্বস্ত মানে সভাসদ রয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন এবং প্রধান অতিথিদের আপ্যায়ন করা হতো এই জায়গায়। এটা ছিল দেওয়ান ই খাস, দেওয়ান ই আম আর দেওয়ান ই খাস। অলরেডি আগেও তোমাদেরকে এটা নিয়ে বলেছি আমি। ওকে। এছাড়া ময়ূর সিংহাসন এই স্থানেই রাখা ছিল। ময়ূর সিংহাসন, এই যে দেওয়ানিয়াম দেওয়ানি খাস, যদিও ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল কার সময়, কে তৈরি করেছিল বলতে পারবে? শাহজাহান। শাহজাহানের সময় কিন্তু তৈরি হয়েছিল। শাহজাহানের সময় ময়ূর সিংহাসন, যেটা এখানেই এই দেওয়ান ই খাসে রাখা থাকতো। আচ্ছা, বিজেটি পর্যটক ছিল তারভিয়েনের বর্ণনায় আমরা এর উল্লেখ পেয়েছি। আচ্ছা, এছাড়া আকবরের ফতেপুর সিক্রিতে তৈরি হয়েছিল পঞ্চমহল বা পঞ্চমহল। এই স্থাপত্যতে আমরা বৌদ্ধ বিহারের প্রভাব দেখতে পেয়েছি। বৌদ্ধ বিহার মানে যেখানে বৌদ্ধ বিহার, যেখানে বৌদ্ধরা বসবাস করতো বা থাকতো, সেটাকে বৌদ্ধ বিহার লক্ষ্য হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ এক ধরনের একটা জলাশয় ছিল, সেটার নাম ছিল অনুপ তালাব। এটা নিয়ে বিভিন্ন স্টোরি রয়েছে। স্টোরির মধ্যে একটা জিনিস একটা ছোট্ট করে একটা বলছি, যেটা আমাদের যে বিখ্যাত তানসেন ছিল, যে এই যে দেখো একটু ছোট করে এখানে বলা আছে, পুরোটা নেই। বৈশিষ্ট্য হলো কোন সুরের সাথে ছন্দ মিলিয়ে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা ছিল। মানে এটা কি হতো, যে সুর সম্রাট যাকে আমরা তানসেন বলে থাকি, বলা হতো যে আকবর এই তানসেনের যখন গান শুনতেন, তখন এই অনুপ তালাবের পাশে বসেই মানে তানসেন আকবরকে গান শোনাতেন, এবং বলতো যে তানসেনের গানে হচ্ছে এমন ধরনের পাওয়ার ছিল, যার কারণে মানে ওই যে জলটা সেইভাবে মানে হতো আর কি, রোল করতো। তো এইভাবে হচ্ছে তানসেনের গানটাকে বিভিন্ন ভাবে হচ্ছে কম্পেয়ার করা হতো, যেটাকে সুর সম্রাট বলা হয় তানসেনকে। এছাড়া আকবরের এলাহাবাদে 40 স্তম্ভের একটা প্যালেস পাওয়া গেছে। 14 স্তম্ভের প্যালেস অফ 14 পিলার্স আমরা আকবরের এতে পেয়েছি। এবার জাহাঙ্গীরের সময়, জাহাঙ্গীরের দরবারে আগ্রাতে নূরজাহান ইতমাদ উদ্দৌলা, একজন সুফি ইতমাদ উদ্দৌলা, তার সমাধি জাহাঙ্গীরের সময় নির্মাণ করেছিলেন। এছাড়া 1613 খ্রিস্টাব্দে সিকান্দ্রাতে, ওকে, এক সেকেন্ড, 1613 খ্রিস্টাব্দে সিকান্দ্রাতে আকবরের সমাধি সম্পূর্ণ নির্মাণ করেছিলেন আমাদের জাহাঙ্গীর। তো আমরা জানি, আহ তো এখানেও দেখো বৌদ্ধ বিহারের বিভিন্ন প্রভাব আমরা দেখতে পাই। আচ্ছা, আকবর স্বয়ং তার সমাধির নির্মাণ শুরু করলেও তার ইচ্ছানুযায়ী মৃত্যুর পর তাকে সমাধিস্থ করেন জাহাঙ্গীর। এর বৈশিষ্ট্য ছিল যে 4টি স্তম্ভ বিশিষ্ট পিরামিড দ্বারা গঠিত ছিল। এতেও দেখো আমরা লাল বেলে পাথর, সাদা মার্বেল পাথর, কালো স্লেট পাথরের আধিক্য পেয়েছি। মধ্যে লাল বেলে পাথরটা বারবার বলছি, একটু ফোকাস রাখ। আর এই স্মৃতিসমূহ অন্যান্য দ্বীপ, এর মধ্যে একটা পার্থক্য যে বেশিরভাগ স্মৃতিসৌধ যেগুলো তৈরি হতো সেগুলো হচ্ছে প্রায় দিল্লি সালতানাতেও আমরা দেখেছি সবই পশ্চিমমুখী তৈরি করা হতো, কিন্তু আকবরের যে স্মৃতিসৌধ রয়েছে সেটা কিন্তু পশ্চিমমুখী না হয়ে পূর্বমুখী করা হয়েছে। আচ্ছা, কেন পশ্চিমমুখী করা হতো বলতে পারবে? কেন হচ্ছে পশ্চিমমুখী সমাধি করা হতো দিল্লি ওরা সালতানাতের রাজাদের? ছিল বলে। বলো বলো। ওরা পশ্চিম দিক থেকে এসেছিল বলে। অ্যাকচুয়ালি পশ্চিম দিক থেকে ব্যাপারটা মানে ওইভাবে নয়, ব্যাপারটা বলতে হয় যেহেতু
দেখবে যখন হচ্ছে মুসলিমরা নামাজ পড়ে, দেখবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। তার একটা কারণ, যে আমাদের যে মক্কা মদিনা যে জায়গাগুলো রয়েছে, তুরস্ক যেগুলো রয়েছে, সেগুলো আমাদের ওয়েস্টে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে। সেই জন্য সেদিক ফেস করে ওরা হচ্ছে নামাজ পড়ে। সেই জন্য যে কেউ যখন মারা যায় মুসলিমদের, বা তখন হচ্ছে পশ্চিম দিকে মাথা করে বা পশ্চিম দিকে এ করেই তাদের স্মৃতিগুলোকে করা হয়, যেন ওয়েস্ট ফেসিং হয়। কিন্তু আকবরের ক্ষেত্রে এটা পার্থক্য ছিল, আকবর পূর্বমুখী স্মৃতিসৌধ। এছাড়া জাহাঙ্গীর লাহোরে তৈরি করেছিল বিখ্যাত মতি মসজিদ, খুব গুরুত্বপূর্ণ। এই যে মতি মসজিদটা কিন্তু আকবরের সময় জাহাঙ্গীর, সরি, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব তিনজনেই তিনটে মতি মসজিদ নির্মাণ করেছিল, কিন্তু তিনটে আলাদা আলাদা জায়গায়। আমি তিনটে বলার পরে দেখবে তিনটে আলাদা আলাদা জায়গায় কেমন। লাহোরে মতি মসজিদ জাহাঙ্গীর তৈরি করেছিল। এছাড়া উদয়পুরে তৈরি করেছিল গোল মন্ডল মন্দির। গোল মন্ডল মন্দির উদয়পুরে তৈরি করেছিল জাহাঙ্গীর। এছাড়া শ্রীনগরে তৈরি করেছিলেন তিনি শালিমার বাগ উদ্যান। শ্রীনগরে শালিমার বাগ উদ্যান, আর লাহোরেও একটি উদ্যান তৈরি করেছে। আর জাহাঙ্গীরের সমাধি লাহোরের শাহদারাতে অবস্থিত, এবং তিনি কিন্তু নিজের সমাধি মৃত্যুর আগে নিজেই তৈরি করে গেছিলেন, যেটা রাভি নদীর তীরে অবস্থিত। রাভি নদীর তীরে শাহজাহানের সমাধি অবস্থিত, লাহোরের রাভি নদীর তীরে। এই জাহাঙ্গীরের সমাধির একটা বিশেষ বৈশিষ্ট্য কি, মুসলিমদের যে প্রথা অনুযায়ী কোনো ব্যক্তিকে খোলা আকাশের নিচে সমাধিস্থ করা হতো। দেখবে কোনো মানে ব্যক্তিকে যখন সমাধিস্থ করা হয়, তার কবরের উপরে কিন্তু কোনো ছাদ দেওয়া হয় না, ঠিক আছে। কিন্তু জাহাঙ্গীরের স্মৃতিসৌধের ক্ষেত্রে এই প্রথা ভঙ্গন করে এই সৌধের উপর একটা ছাদের উপস্থিতি দেখতে পাওয়া যায়। দুটো ট্রেন্ড আকবরও ভেঙেছিল আর জাহাঙ্গীরও ভেঙেছিল। আকবরের স্মৃতিসৌধের বৈশিষ্ট্য এটাই ছিল পূর্বমুখী, জাহাঙ্গীরের বৈশিষ্ট্য ছিল যে তার ছাদ উপরে দেওয়া ছিল। এবার নূরজাহানের উদ্যোগে মুঘল স্থাপত্যটি পারস্যের সাফাভি রীতি অনুসারে হয়, এবং এর অনুযায়ী ভারতে সাফাভি রীতির সূচনা হয়। এটা এক ধরনের রীতি, এক ধরনের পদ্ধতি, যেটা পরবর্তীকালে তাজমহলেও আমরা দেখতে পাই। মমতাজের যে সমাধি, সেক্ষেত্রে আমরা এই ধরনের দেখতে পাই একটা স্থাপত্যের একটা টেন্ডেন্সি। এবার শাহজাহানের সময়, শাহজাহানকে আমরা বলি প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত। তার সময় বিভিন্ন স্থাপত্য নির্মাণের জন্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় শাহজাহানকে। তিনি স্থাপত্য শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলকে মুঘল আমলে শাসনের স্বর্ণযুগ বলে থাকি। তার সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে আগ্রার তাজমহল, খুব গুরুত্বপূর্ণ। আগ্রার তাজমহল তার সময়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য। যমুনা নদীর তীরে তাজমহল কথার অর্থ হচ্ছে ক্রাউন অফ দ্য প্যালেসেস, কারণ তাজমহলের যে বিউটির কারণে তাজমহলের মানে গুরুত্ব খুবই বেশি, যার অর্থ হচ্ছে ক্রাউন অফ দ্য প্যালেসেস, যেটা শাহজাহান তার পত্নী আরজুমান বানু বেগম বা মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছে। ছোটবেলা থেকেই জানি। তার স্থপতিরা হচ্ছে উস্তাদ আমির লাহোরি, মীর আব্দুল করিম এবং মুকায়মাত খান। তার মধ্যে আব্দুল হামিদ লাহোরির নামটা প্রচুর আমাদের মনে রাখতে হবে, এর নামটাই বেশি তৈরি করা। খরচ হয়েছিল সেই সময়ে প্রায় 32 লক্ষ টাকা। সেই সময়ের এতে 32 লক্ষ টাকা, বলবে স্যার এই তো কটা টাকা, তখনকার দিনে 32 লক্ষ টাকা মানে হিউজ। আচ্ছা, প্রায় 17 হেক্টর জমির উপর, এবং শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে সেই জায়গাতেই সমাধিস্থ করেছে, যে প্রায় আহ সেখানে সমাধিস্থ করে। যে এই যে মার্বেলটা এসেছিল রাজস্থানের মারকান থেকে, শ্বেত পাথর, এটা এসেছিল চীন থেকে, কেলেস পাথর এসেছিল, আর তিব্বত থেকে নীলকান্ত মণি, যেটা দিয়ে আমাদের তাজমহল তৈরি, আফগানিস্তান থেকে যে ল্যাপিস লাজুলি হিন্দু সভ্যতার সময় পড়েছি, আরব থেকে কার্নেলিয়াস পাথর, এগুলো আমদানি করে এই শাহজাহান তৈরি করা হয়েছে। মতি মসজিদ, আগ্রা ফোর্টে মতি মসজিদ নির্মাণ করেছিল আমাদের হচ্ছে শাহজাহান। এই যে মতি মসজিদ আমি এখানেও বললাম, দেখো লাহোরে মতি মসজিদ বললে জাহাঙ্গীর হবে, আগ্রাতে যদি মতি মসজিদ বলা হয় তখন সেটা হবে শাহজাহান। বললাম সেম কোশ্চেন, দুটো জায়গায় মতি মসজিদ, দুটো আলাদা আলাদা সম্রাট হবে। এছাড়া আকবর দিল্লির নাম করেছিল শাহজাহানাবাদ, এটাও আমরা জানি শাহজাহানাবাদ শহরের ফাউন্ডার আকবর, সরি, শাহজাহানাবাদ শহরের ফাউন্ডার শাহজাহানকে বলা হয়। এছাড়া দিল্লিতে 1644 খ্রিস্টাব্দে তিনি
জামি মসজিদ নির্মাণ করেন 1644 1644 তিনি দিল্লিতে জামি মসজিদ নির্মাণ করেন। আচ্ছা, যেখানে প্রার্থনার জন্য এই মন্দির তৈরি করা হয়েছিল, এটাও দেখো লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত। আর জাহাঙ্গীরের যে সমাধিস্থ শাহদারা লাহোর, যেটা জাহাঙ্গীর তৈরি করেছিল, কিন্তু এটা কমপ্লিট করেছিল শাহজাহানের সময়। এটাকে মানে তৈরিটা জাহাঙ্গীর তৈরি করে শুরু করলেও কমপ্লিট হয়েছিল শাহজাহানের সময়। আর এছাড়া লাহোরে হ্যাঁ শাহদারা, এটা হচ্ছে তোমার লাহোরে। আর পিকক থ্রোন ময়ূর সিংহাসন আমরা জানি তৈরি হয়েছিল। এছাড়া লাহোর শালিমার বাগে উদ্যানও তার সময় তৈরি হয়েছিল। আর শাহজাহান লাল কেল্লা দিল্লিতে রংমহল নির্মাণ করেছিল। এই যে রংমহল নির্মাণের সাথেও আমাদের শাহজাহান যুক্ত। আচ্ছা, ঔরঙ্গজেবের সময় মার্বেল মসজিদ লাল কেল্লাতে মার্বেলের মসজিদ নির্মাণ করেছিল ঔরঙ্গজেব। এছাড়া হচ্ছে এই দেখো মতি মসজিদ, এই দেখো মতি মসজিদ আগ্রাতে হলে শাহজাহান, আমাদের হচ্ছে লাহোরে হলে জাহাঙ্গীর, আর যদি বলা হয় দিল্লিতে তখন বলতে হবে ঔরঙ্গজেব। বললাম তিনটে আলাদা আলাদা আসবে, প্রথমেই আমি আগে বলেছি। আর লাহোরে তিনি বাদশাহী মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়া বেনারসে বিশ্বনাথ মন্দিরের ধ্বংসস্তূপের উপর তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। তার সময় বিখ্যাত গুরুত্বপূর্ণ একটা তৈরি করেছিল ঔরঙ্গাবাদে রাবিয়া উদ্দারানী সমাধি, সেটা হচ্ছে বিবিকা মাকওয়ারা। মানে তিনিও হচ্ছে তার ওয়াইফের উদ্দেশ্যে যেরকম তাজমহল ছিল সেরকমই বিবিকা মাকওয়ারা তৈরি হয়েছিল, যেটা ঔরঙ্গজেবের পত্নী বা ওয়াইফ ছিল দিলরাস বানু বেগম বা হচ্ছে রাবিয়া উদ্দরানী স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের অনুকরণে যেটা টম অফ দ্য লেডি বা বিবিকা মাকওয়ারা তৈরি করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি দক্ষিণী তাজ, মানে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের তাজমহল বলা হয় বিবিকা মাকওয়ারা, যেটাকে বলা হয় তাজ অফ ডেকান। এটা হচ্ছে আহ ঔরঙ্গজেবের সময় তৈরি হয়েছিল, যদিও এর ফাউন্ডেশনের সঙ্গে ঔরঙ্গজেব কিন্তু এটা ফাউন্ড করে। এটা তৈরি করেছিল ঔরঙ্গজেবের ছেলে, ঔরঙ্গজেবের ছেলে এটা তৈরি করেছিল, যেটা প্রথম বাহাদুর শাহ, সে তার সময় সে তৈরি করেছিল। কিন্তু ক্রেডিট যেহেতু ঔরঙ্গজেবের আমলে হয়েছিল, সেই জন্য ঔরঙ্গজেবের নামটাই আমরা বলে থাকি। যার স্থপতি ছিল ওই যে আব্দুল আহমেদ লাহোরি, যে তাজমহলের নির্মাতা, তার পুত্র আতা উল্লাহ। ঠিক আছে, আব্দুল হামিদ লাহোরি যে রয়েছে, আব্দুল আহমেদ লাহোরির পুত্র আতা উল্লাহ এই যে তাজমহলে মানে বিবিকা মাকওয়ারা তৈরির সাথে যুক্ত ছিলেন, প্রধান মানে স্থপতি ছিল। আচ্ছা, এবার মোটামুটি স্থাপত্য গুলো আমাদের হলো। এবার একদম লাস্ট যেটা হচ্ছে মুঘল সাহিত্য। যে মুঘল সাহিত্য গুলো তার সময় কি কিভাবে উন্নত হয়েছিল। বাবরের সময় তুজুকি বাবরি বা বাবর নামা তৈরি হয়েছিল, যেটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা, যেটা বাবরের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী ছিল, যেখানে আমরা বাবর নিজের চরিত্র, ভারতের জলবায়ু এবং নদী পাহাড় এবং বিভিন্ন রাজ্য শাসকদের বর্ণনা দিয়েছে। ফার্সি ভাষায় রচিত হয়েছিল হুমায়ুনের বায়োগ্রাফি, সেটা হচ্ছে হুমায়ুন নামা, যেটা লিখেছিলেন তার বোন বা তার ভগিনী বা হচ্ছে কাজিন, যেটা হচ্ছে গুলবদন বেগম। যেখান থেকে আমরা বাবরের সময়কালের শেষ থেকে হুমায়ুনের আমলের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারি, যেটা আকবরের সময়কালে লেখা হয়েছে। কারণ হুমায়ুনের সময় হুমায়ুন পালিয়ে পালিয়ে বেশি গিয়েছিল। আকবরের সময় তৈরি হয়েছিল আইন ই আকবরী এবং আকবর নামা, দুটো বই রচনা হয়েছিল ফার্সি ভাষায়, যেটা রাইটারিং এর সাথে যুক্ত ছিল আবুল ফজল। এই আইনি আকবরী থেকে আমরা আকবরের রাজত্বকাল, তার আইন এবং তার যে বিখ্যাত হচ্ছে ধর্ম ছিল দিন হি ইলাহি, সেটা সম্পর্কে আমরা তার সমস্ত তথ্য জানতে পারি। এবং আকবর নামার প্রথম ভাগে হুমায়ুন এবং দ্বিতীয় ভাগে আকবরের শাসনকাল সম্পর্কে লেখা রয়েছে। দুটো বুক কিন্তু আলাদা, আইনি আকবরী আর আকবর নামা দুটো কিন্তু ডিফারেন্ট বুক। যেমন বাবর নামা আর হচ্ছে তুজুকি বাবরি সেম বুক, কিন্তু আকবর নামা আর আইনি আকবরী কিন্তু ডিফারেন্ট বই। তাবাকাত ই আকবরী বইটি ফার্সি ভাষায় রচনা করেন নিজামুদ্দিন আহমেদ। এখানে আমাদের মুঘল সাম্রাজ্যের প্রথম থেকে আকবরের শাসনের 39 বছরের যে টোটাল ইতিহাস, সেটা বর্ণনা করা রয়েছে। খুব ইম্পর্টেন্ট, আকবরের সময় লেখা হয়েছিল তুলসী দাস,
গুরুত্বপূর্ণ রাইটার আমরা জানি তুলসী দাস লিখেছিলেন রামচরিতমানস। রামচরিতমানস তুলসী দাস লিখেছিলেন, তিনি কিন্তু আকবরের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন। তারিখি শেরশাহী, এটা ফার্সি ভাষায় লেখেন আব্বাস খান শেরওয়ানি, যেখান থেকে আমরা শেরশাহের শাসন ব্যবস্থা, হুমায়ুনের সাথে দ্বন্দ্ব, দাগ ও হুলিয়া, এই সমস্ত তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। আকবর ছিলেন প্রথম মুঘল শাসক যিনি হিন্দি এবং সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই জন্য আকবরের সময়কালকে আমরা হিন্দি কবিতার স্বর্ণযুগ হিসেবে বলে থাকি। হিন্দি কবিতার স্বর্ণযুগ হিসেবে বলা হয় এটা হচ্ছে আকবরের রাজত্বকাল, কারণ বিভিন্ন সমস্ত ভাষার তিনি পৃষ্ঠপোষকতা করতেন। জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি তুজুকি জাহাঙ্গীরি, যেটা জাহাঙ্গীর নিজে লেখেন, যেটা প্রথম 17 বছর জাহাঙ্গীর এটা নিজে লিখেছিলেন, শেষ দু বছর এটা লিখেছিলেন মুতাবিদ খান। এবং ফার্সি ভাষায় এই যে ইকবাল নামা রচনা করেছিলেন এই যে মুতাবিদ খান, যেখানে জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা রয়েছে, ফার্সি ভাষায় লেখা। শাহজাহানের বায়োগ্রাফি রয়েছে পাদশাহনামা, খুব গুরুত্বপূর্ণ পাদশাহনামা, যেটা লিখেছিলেন মোহাম্মদ আমিন কাজভিনি। মোহাম্মদ আমিন কাজভানি ফার্সি ভাষায় শাহজাহাননামা লেখেন। এই বইতে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে লেখা রয়েছে, যেখানে ফার্সি ভাষায় জাহানারা সুফি সন্ত মঈনুদ্দিন চিশতির কাহিনী বর্ণনা রয়েছে। আর ঔরঙ্গজেব ফার্সি ভাষায় নিজের অটোবায়োগ্রাফি যে ওয়াকাত ই আলমগীরি রচনা করেছিলেন, এবং পড়েছিলাম তিনি আলমগীর মানে এটাকে বলে আলমগীর হচ্ছে তোমার এপিথেট বা হচ্ছে উপাধি নিয়ে সিংহাসনে বসে। দেখো এখানে আমাদের টোটাল মুঘল এম্পায়ার কমপ্লিট। আচ্ছা, ছোট্ট টপিকটা আমি এখানে আজকেই করিয়ে দিচ্ছি, এটার জন্য আমি আলাদা এক্সট্রা ক্লাস নেওয়ার কোনো মানে নেই, কারণ বিশাল কিছু পড়তে হবে না। এটা হচ্ছে ভক্তিবাদ আর সুফিবাদ, খুব ছোট্ট টপিক, ভক্তিবাদ আর সুফিবাদ, আমি এটা করে দিচ্ছি। দুটো আলাদা আলাদা পিডিএফ দিয়ে দেবো আমি আজকে। সুফিবাদ, যেটা সুফিবাদ হচ্ছে যে মুসলিমদের যে ধর্মীয় কিছু আন্দোলন, মানে আন্দোলন বলবো না, যে ধর্ম প্রচার, সেটাকে সুফিবাদ বলা হয়। আরবি শব্দ সাফা থেকে সুফি শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে পবিত্রতা, মানে যারা হলি বা পবিত্র, সেখান থেকে সুফি। যে ওয়াহাদ ওয়াদাত উল ওয়াজেদ নীতি, যেটা ইউনিটি অফ বিং, এটা হচ্ছে সুফিবাদের প্রধান উৎস, মানে যার মাধ্যমে এই নীতির উদ্ভাব হচ্ছে ইবন উল আরবি, যেখানে তিনি এই সুফিবাদটা নিয়ে আসেন। এদের ধর্মমত, মানে এই সুফি ধর্মমতের ভিত্তিতে তারা দু ভাগে বিভক্ত ছিল, একটা ছিল সাহারা আর একটা হচ্ছে বেসাহারা। সাহারা বলতে যারা ইসলামীয় আইন মেনে চলে, মানে ইসলামীয় আইন মেনে চলতো, তাদেরকে সাহারা বলা হতো, আর যারা ইসলামীয় আইন মেনে চলতো না, তাদেরকে বেসাহারা বলা হতো, বেসাহারা বা বাসাহারা। তাহলে এই বেসাহারা ছিল প্রথম দিকের সুফি সাধিকারা, যারা এগুলোকে পালন করতেন। যারা সুফি সাধকরা বাস করতো কোথায়, খানকা বলে একটা জায়গা, যেমন মুসলিমদের আমাদের বৌদ্ধদের বিহার বলা হয়, সেরকম সুফি সাধকদের জায়গাকে খানকা বলা হতো। এদের গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাদের যে টিচার হতো তাদেরকে পীর বলা হতো, আর তাদের যে সব শিষ্য হতো তাদেরকে মুরিদ বলা হতো। ওকে, জাস্ট টার্ম গুলো একটু মনে রাখবে, মাঝে মাঝে এগুলোকে কোশ্চেন আমাদের দিয়ে থাকে, বিশাল কিছু পড়তে হবে না এখান থেকে। সুফিবাদের বিভিন্ন ধারা, যা আমাদের বিভিন্ন ট্রাইবাল বা সম্প্রদায় থাকে, যেরকম ভারতে 12টি সম্প্রদায়, সুফি সম্প্রদায় পাওয়া যায়, যাদেরকে আমরা সুফি সিলসিলা বলে থাকি। এরকম কয়েকটা একটু ইম্পর্টেন্ট যেটা আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে সুরবর্দি সিলসিলা, যার প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ সাহিবুদ্দিন সুরবর্দি। এটা শুধু নামগুলো মনে রাখলেই হবে, কেন্দ্র ছিল মুলতান। এবং সুরবর্দি সম্প্রদায়কে জনপ্রিয় করে তুলেছিল শেখ বাহাউদ্দিন জাকারিয়া, এবং তিনি মুলতানে একটা খানকা তৈরি করে, যে খানকা বললাম যেখানে সুফি শাসকরা বসবাস করে, যেটা ছিল সিলসিয়ারের সদর দপ্তর। এবং ইলতুৎমিশ শেখ বাহাউদ্দিনকে শেখ উল ইসলাম হিসেবে নিয়োগ করা হয়। শেখ উল ইসলাম বলতে এই সিলসিলার যে হেড হয়, যে ফাউন্ডার হয় বা যে মেন লোক হয়, তাকে হচ্ছে শেখ উল ইসলাম বলা হয়।
শুধু প্রতিষ্ঠাতা আর জনপ্রিয় কে করেছিল মনে রাখলেই হবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। আর 12টা সিলসিলা পড়তে হবে না, কয়েকটা লাগবে, সেগুলো আমি বলে দিচ্ছি। চিশতি সিলসিলা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রতিষ্ঠাতা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, যেটা ভারতে তৈরি হয়েছিল এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলসিলা ছিল। এর মূল কেন্দ্র ছিল আজমির শরীফে। এর কেন্দ্রটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ কোশ্চেন দেয়। আজমির শরীফ ছিল, কারণ এর সাথে পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পরে 1142 খ্রিস্টাব্দে তিনি পারস পরে 1100 মৃত্যুর পরে তিনি ভারতে আসেন এবং 1144 খ্রিস্টাব্দে তিনি পারস্যে জন্মগ্রহণ করেন। এই পৃথ্বীরাজ চৌহান বলতে এটা প্রথম পৃথ্বীরাজ চৌহানের কথা বলা হচ্ছে। আর নিজামুদ্দিন আউলিয়া আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন, এটা মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে, কোথা থেকে এসেছিলেন। তিনি মেহবুল উল ইলাহি ছিলেন, আর অন্যান্য সাধক ছিলেন বাবা ফরিদ, সেলিম চিশতি, নাসিরুদ্দিন চিরাগ, যাকে চিরাগ ই দিল্লি বলা হয়, এবং শেখ হামিদুদ্দিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, যার স্মৃতির উদ্দেশ্যে আমাদের তৈরি করা হয়েছিল কুতুব মিনার। এই জন্য কয়েকটা নাম আমি শুধু ইয়েলো হাইলাইট করছি, সেগুলো করলেই হবে। ফিরদৌসি সিলসিলা, থার্ড সিলসিলা, একটা গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ বাহারউদ্দিন এবং এর সাধক ছিল হচ্ছে শেখ গফরউদ্দিন। এগুলো লাগে না, মূল কেন্দ্র ছিল বিহার। একটু জাস্ট মনে রাখবে বিহারে কোন সিলসিলাটা ছিল, এটা মাঝে মাঝে দেয়। কাদিরি সিলসিলা, এটা হচ্ছে আব্দুল কাদির জিলানি, সাধক নিজামত উল্লাহ, মূল কেন্দ্র ছিল লাহোর এবং সিন্ধু। দারা শিকো ছিলেন এই সিলসিলার প্রবর্তক। দারা শিকো আমাদের হচ্ছে, দারা শিকো কে ছিল না মনে আছে? দারা শিকো কার ছেলে ছিল? শাহজাহানের ছেলে ছিল। শাহজাহানের ছেলে ছিল। দারা শিকো শাহজাহানের পুত্র ছিল। এই যে দারা, ওই যাকে পরাজিত করেছিল ঔরঙ্গজেব, তিনি কাদিরি সিলসিলার সমর্থক ছিলেন। তাই জন্য জাস্ট এই জন্য ফর্মটা আমাদের মনে রাখতে হবে, প্রতিষ্ঠাতা লাগবে না। সত্তরি সিলসিলা, শাহ আব্দুল্লাহ সত্তারি, মূল কেন্দ্র গোয়ালিয়র। আহ মোহাম্মদ সাউগের এর শিষ্য ছিলেন তানসেন, এই কারণে একটু মনে রাখতে হবে। শেখ মোহাম্মদ ঘাউরের শিষ্য ছিলেন তানসেন। কোন সিলসিলার সাথে যুক্ত? শুধু সত্তরি সিলসিলা। মহাদেবী সিলসিলা, প্রতিষ্ঠাতা হচ্ছে মুফতি মোহাম্মদ মহদি, জৌনপুর মানে উত্তরপ্রদেশের জৌনপুর। রহস্যনয় কি সিলসিলা, ওরা লাগে না। মিয়া বাইরাদি জলন্ধর। নকশবন্দি সিলসিলা খাজা বাকি বিল্লাহ এটাকে জনপ্রিয় করেন। এর হচ্ছে গুরুত্বপূর্ণ আহমদ সিরহিন্দ, এটা করে রাখতে পারো সিরহিন্দ, কারণ হচ্ছে সিরহিন্দের হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ। সুফিবাদের হচ্ছে মূল শিক্ষা কিছু নয়, সব ধর্মের সার এক কথা, মানব সেবাই মূল উদ্দেশ্য, প্রার্থনা উপবাদ ধর্মীয় নীতি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। জাস্ট সুফি সিলসিলার এইটুকুই লাগে, এর বাইরে কিচ্ছু লাগে না। ভক্তিবাদ রয়েছে, যেটা হচ্ছে ভজ ধাতু থেকে, মাঝে মাঝে এটা কোশ্চেন এসে থাকে, ভজ ধাতু থেকে ভক্তি শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে ঈশ্বরের ভজন করা। মূল কথা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন। ভক্তিবাদের কথা, মূল উদ্দেশ্য ঈশ্বর সাধনার মাধ্যমে মোক্ষ লাভ করা। এগুলো ডাইরেক্ট কিন্তু কোশ্চেন তুলে মাঝে মাঝে কোশ্চেন দেয়। এটা দক্ষিণ ভারতে শৈব নায়নার আর হচ্ছে বৈষ্ণব আলবার, এই পন্থীদের হাত ধরে ভারতে ভক্তিবাদের উদ্ভব হয়েছিল। তুর্কি আগমনের পরে ভারতে, উত্তর ভারতে ভক্তিবাদের প্রকাশ ঘটে। এরপর ভক্তিবাদী শাসকরা হিন্দু ধর্মের গোঁড়ামি এবং রক্ষণশীলতার বন্ধ থেকে মুক্ত করতে গুরুত্ব আরোপ করেছিলেন, এবং ঈশ্বরের সন্ধানে ভক্তি মার্গ বা ভক্তি একমাত্র পথ, এই নীতি যারা প্রচার করেছিল সেটাকেই একসাথে আমরা ভক্তি আন্দোলন বলে থাকি। জনপ্রিয়তার কারণ ছিল ভারতবর্ষে সুফি আন্দোলনের প্রভাবে হিন্দু ধর্মের একেশ্বরতাবাদ প্রতি মানুষ আকৃষ্ট হয়। মানে সুফি আন্দোলন আর ভক্তি আন্দোলন কিন্তু একে অপরের বিরোধী ছিল না, সাপোর্টিভ ছিল। ভক্তিবাদী সাধুরা যেটা প্রচলিত ভাষায় চালাতেন সেটা জনগণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্মের নিম্নজাত মানুষেরা এই আন্দোলনে যোগ দেয়। নিম্নবর্ণের মানুষদের উন্নতি সাধন করা ছিল এই আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে একটা। এখানে নিম্নবর্ণের ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহীত হয়ে হিন্দু ধর্মকে সামাজিক সংকটের মুখে নিয়ে যায়। এর ফলে হিন্দু মুসলিমদের সমন্বয় হয়, যার মধ্যে কবির এবং গুরু রামানন্দ, কবির হচ্ছে কবির আমরা রামানন্দের নাম আমরা
পেয়ে থাকি যারা এই আন্দোলনকে জনপ্রিয় করেন। ফলে উত্তর ভারত দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ জনপ্রিয়তা লাভ করেছিল। প্রবক্তাগণের মধ্যে আমাদের জানতে হবে সেটা হচ্ছে আদি শঙ্করাচার্য, যিনি কেরলের কালিন্দিতে জন্মগ্রহণ করেছিলেন আদি শঙ্করাচার্য। তার মতামত অনুসারে বৌদ্ধ ধর্মের অনেক মতামত, তার দর্শন তত্ত্ব হচ্ছে মায়া এবং অদ্বৈত। দু ধরনের তার দর্শন তত্ত্ব আমরা জানতে পারি, সেটা হচ্ছে মায়া এবং অদ্বৈত। মাঝে মাঝে কোশ্চেন দিয়ে থাকে। তিনি বেদ, উপনিষদ, ভাগবত গীতা এগুলো সম্পর্কে আলোচনা করতেন। পুরী, বদ্রীনাথ, দ্বারকানাথ এই জায়গায় তিনি মঠ তৈরি করেছিলেন, চারটে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হিন্দুদের তীর্থস্থান। আর হচ্ছে রামানুজ আচার্য, তিনি তার প্রবর্তন করেন, তামিল দার্শনিক ছিলেন রামানুজ আচার্য। তিনি ছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদ একটা নীতির প্রবর্তন করেন। তিনি তার গ্রন্থের মধ্যে বেদান্ত সংগ্রহ, গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে ব্রহ্মসূত্র এবং ভাগবত গীতার তত্ত্ব আলোচনা করা রয়েছে। জাস্ট রাইটারকে বেদান্ত সংগ্রহ করলেই হবে। মাধবাচার্য, তিনি ওই দ্বৈত মতবাদের সমর্থক, তিনি ব্রহ্মাণ্ডকে দুটো ভাগে বিভক্ত করেন। এটা মাঝে মাঝে কোশ্চেন থ্রো করতে পারে। নির্মাঙ্ক ছিলেন তেলেগু বিষ্ণব সাধক, তিনি দ্বৈত মতবাদের প্রবক্তা ছিলেন। রঘুনন্দন, তিনি বাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং তিনি ধর্মশাস্ত্রের লেখকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন। ব্যাস, দ্যাটস এনাফ। এর বাইরে আর ভক্তিবাদ সুফিবাদ কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এটা আমি দুটো আলাদা আলাদা পিডিএফ করে দিয়ে দিচ্ছি। এর বাইরে ভক্তিবাদ সুফিবাদ এখানে টোটাল কমপ্লিট। মুঘল আমাদের হচ্ছে, এটাও টোটাল হচ্ছে ওই দিল্লি মুঘল সাম্রাজ্য টোটাল কমপ্লিট আমাদের এখানে। নেক্সট ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের উপর টোটাল এমসিকিউ ডিসকাস করব। ভালো করে মুঘল সাম্রাজ্যটা পড়ে নেবে প্রত্যেকে, মুঘল সাম্রাজ্যটা পড়বে প্রত্যেকে। আমরা কিন্তু পরের দিন এমসিকিউ আলোচনা করবো। তারপরের ক্লাসে আমরা হচ্ছে আহ করে দেবো, বিজয়নগর বাহামনি সাম্রাজ্যটা করে দেবো। আমি পরের দিনই দেখছি যে এমসিকিউ করার পরে একটু টাইম নিয়ে যদি হয় ভালো, না হলে আমি তারপরের দিন বিজয়নগর বাহামনিটা করলে আমাদের মিডিয়েভেল টোটাল কমপ্লিট। তারপর আমরা মডার্নে পৌঁছে যাবো। ওকে, বলো কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন?